তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 5 পেপার থেকে 4টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, সুলতান রাজিয়ার পতনের কারণ কী ছিল? 1236 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণকারী সুলতান রাজিয়ার পতন মধ্যযুগে ভারতের ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ইলতুৎমিশের যোগ্যতম উত্তরাধিকারী হওয়ার সত্ত্বেও মাত্র 4 বছরের মধ্যে তার পতন ঘটেছিল, যার পশ্চাতে সমকালীন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং তুর্কি অভিজাতদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা সর্বাধিক দায়ী ছিল। প্রথমত, রাজিয়ার পতনের প্রধান কারণ ছিল তুর্কান-ই-চিহালগানি বা 40 চক্রের ষড়যন্ত্র। এই ক্ষমতালোভী তুর্কি অভিজাতরা চেয়েছিল সিংহাসনে এমন একজন শাসক বসুক যিনি তাদের হাতের পুতুল হয়ে থাকবেন। কিন্তু রাজিয়া ছিলেন অত্যন্ত স্বাধীন চেতা। তিনি নারী সুলভ পর্দাপ্রথা ত্যাগ করে পুরুষের পোশাকে দরবারে উপস্থিত হতে শুরু করেন এবং স্বাধীনভাবে শাসন কাজ পরিচালনা করতে থাকেন, যা রক্ষণশীল তুর্কি আমিরদের ক্ষুব্ধ করেছিল। দ্বিতীয়ত, প্রশাসনে তুর্কিদের একচেটিয়া আধিপত্য খর্ব করার উদ্দেশ্যে রাজিয়া অতুর্কি অভিজাতদের উচ্চ পদে নিয়োগ করতে শুরু করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন আবিসিনীয় কৃতদাস জালালউদ্দিন ইয়াকুতকে আমির-ই আখুর বা অশ্বশালার প্রধান নিয়োগ। এই ঘটনাকে কেন্দ্র করে তুর্কি আমিররা রাজিয়ার চরিত্রের ওপর কালিমা লেপন করে এবং বিদ্রোহের আগুন উস্কে দেয়। তৃতীয়ত কি, বিভিন্ন প্রদেশের শাসনকর্তারা, বিশেষ করে লাহোর ও ভাতিন্ডার শাসক আন্তোনিয়া রাজিয়ার বশ্যতা মানতে অস্বীকার করে, আর এই বিদ্রোহ দমন করতে গিয়ে রাজিয়ার পরাজিত ও বন্দী হন এবং পরবর্তীকালে ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করলেও আতাতিয়র হাতে নিহত হন। বস্তুত রাজিয়ার সবচেয়ে বড় অপরাধ ছিল তার লিঙ্গ পরিচয় এবং স্বাধীনভাবে শাসন পরিচালনার ঐকান্তিক আকাঙ্ক্ষা। সমকালীন ঐতিহাসিক মিনহাজ উস সিরাজ রাজিয়ার পতন প্রসঙ্গে আক্ষেপ করে বলেছেন, তার মধ্যে সুলতান সুলভ সমস্ত প্রশংসনীয় গুণাবলী বিদ্যমান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নারী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাই রক্ষণশীল অভিজাতদের চোখে তার এই সমস্ত গুণাবলী সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছিল। তারপরের প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে সংগঠিত প্রথম পানিপথের যুদ্ধ ভারতের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে। এই যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য কেবল একটি রাজবংশের পতনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা ভারতের রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে সুদূর প্রসারী পরিবর্তন এনেছিল। প্রথমত, এই যুদ্ধের ফলে 3 শতাব্দীর বেশি সময় ধরে চলে আসা দিল্লি সুলতানি এবং লোদি বংশের চূড়ান্ত পরাজয় ঘটে। দিল্লির সিংহাসনে প্রতিষ্ঠিত হয় এক নতুন রাজবংশ, মুঘল সাম্রাজ্য, যা পরবর্তী 300 বছর ভারতের রাজনীতি ও শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রিত করেছিল। দ্বিতীয়ত হচ্ছে, সামরিক দিক থেকে এই যুদ্ধ ভারতের এক নতুন যুগের সূচনা করে। বাবর এই যুদ্ধে প্রথম সফলভাবে শক্তিশালী গোলন্দাজ বাহিনী কামাল এবং তুলঘুমা এবং রুমি কৌশলের ব্যবহার করে। ইব্রাহিম লোদির বিশাল হস্তি বাহিনী ও সনাতন রণকৌশল বাবরের আধুনিক সামরিক বিদ্যার কাছে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়, যা ভারতের সামরিক ইতিহাসে একটি সুস্পষ্ট টার্নিং পয়েন্ট। তৃতীয়ত, এই বিজয়ের ফলে বাবর উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে অধিপতি হয়ে ওঠেন। এর ফলে কাবুলের ওপরে তার নির্ভরশীলতা হ্রাস পায় এবং তিনি ভারতবর্ষকে কেন্দ্র করেই তার সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করে। চতুর্থ, এই যুদ্ধের পর দিল্লির রাজকোষ এবং ভারতের বিপুল ধনসম্পদ হস্তগত হওয়ায় বাবরের দীর্ঘদিনের আর্থিক দুরবস্থা দূর হয় এবং তিনি একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার সুযোগ পান। যদিও মুঘলদের
মুঘলদের চূড়ান্ত প্রতিষ্ঠার জন্য আরও যুদ্ধের প্রয়োজন ছিল, তবে পানিপথেই তার প্রবেশদ্বার উন্মুক্ত হয়েছিল। এই যুদ্ধের তাৎপর্য মূল্যায়ন করতে গিয়ে প্রখ্যাত ঐতিহাসিক শ্রীরাম শর্মা বলেছেন, প্রথম পানিপথের যুদ্ধ ভারতে আফগান শক্তির সম্পূর্ণ মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এবং এমন এক মুঘল সাম্রাজ্যের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিল যা শতাব্দীর পর শতাব্দী ভারতের বুকে রাজত্ব করেছে। এবার পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেছিল? এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল অলরেডি আছে, তার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখানে কিছু নোটস তোমরা ফ্রিতে পাবে, অর্থাৎ 30% নোটস তোমরা ফ্রিতে পাবে পিডিএফ আকারে। এবং এছাড়া তোমরা যদি সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে উন্নত মানের স্টাডি মেটেরিয়াল কিনতে পারো। এবং ডেমো নোট দেখার জন্য তোমরা তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হচ্ছ, সেখানে 30% নোটস সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে, সাজেশান নোটস। অনেক নোটস অলরেডি সেখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। দেখো, মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেছিল? দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের শাসনকালের অন্যতম বিতর্কিত সমালোচিত পদক্ষেপ ছিল 1327 খ্রিস্টাব্দে দিল্লি থেকে দাক্ষিণাত্যের দেবগিরিতে রাজধানী স্থানান্তর এবং তার নতুন নামকরণ দৌলতবাদ। সুলতানের এই যুগান্তকারী সিদ্ধান্তের পশ্চাতে একাধিক সুনির্দিষ্ট রাজনৈতিক, কৌশলগত এবং প্রশাসনিক কারণ নিহিত ছিল। প্রথমত হচ্ছে, মোহাম্মদ বিন তুগলকের বিশাল সাম্রাজ্যের উত্তরে হিমালয় থেকে দক্ষিণে মাদুরাই পর্যন্ত বিস্তৃত ছিল। সুলতান উপলব্ধি করেছিল যে উত্তর প্রান্তে দিল্লি থেকে সুদূর দাক্ষিণাত্যে প্রদেশগুলি নিয়ন্ত্রণ করা অত্যন্ত দুরূহ ব্যাপার। ভৌগোলিক দিক থেকে দেবগিরি ও দৌলতবাদ ছিল সাম্রাজ্যের প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত, যেখান থেকে উত্তর এবং দক্ষিণ উভয় অংশের ওপর সমানভাবে নজরদারি চালানো সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে, সুলতানি আমলে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ক্রমাগত মঙ্গল আক্রমণের আশঙ্কা বিরাজমান ছিল। দিল্লির সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় তা মঙ্গলদের পক্ষে আক্রমণ করা সহজ ছিল। তাই সাম্রাজ্যের প্রাণকেন্দ্র মঙ্গল আক্রমণের হাত থেকে স্থায়ীভাবে সুরক্ষিত করার জন্য তিনি অপেক্ষাকৃত নিরাপদ দেবগিরিকে রাজধানী হিসাবে নির্বাচন করেন। তৃতীয় হচ্ছে, দাক্ষিণাত্যে সদ্য বিজিত হিন্দু রাজ্যগুলিতে মুসলিম আধিপত্য ও ইসলামী সংস্কৃতির প্রসার ঘটানো সুলতানের অন্যতম লক্ষ্য ছিল। তিনি চেয়েছেন দৌলতবাদকে একটি শক্তিশালী মুসলিম সংস্কৃতি ও রাজনৈতিক কেন্দ্রে পরিণত করতে। বহু সুফি সন্ত ও বুদ্ধিজীবীকে তিনি দাক্ষিণাত্যে নিয়ে যান। যদিও সুলতানের এই পরিকল্পনা শেষ পর্যন্ত চরম ব্যর্থতায় পর্যবসিত হয়, তবুও এর পেছনে কারণগুলি একেবারেই ভিত্তিহীন ছিল না। এই রাজধানী স্থানান্তরের যৌক্তিকতা সম্পর্কে প্রখ্যাত ঐতিহাসিক ঐশ্বরী প্রসাদ বলেছেন, সাম্রাজ্যের কেন্দ্রস্থলে রাজধানী স্থাপনের যে যৌক্তিকতা মোহাম্মদ বিন তুগলক অনুভব করেছিল তা তার প্রখর রাজনৈতিক দূরদর্শিতারই সুস্পষ্ট প্রমাণ দেয়। এবং আজকের ক্লাসের শেষ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মামুদ গাওয়ান কে ছিলেন? মধ্যযুগে দাক্ষিণাত্যের ইতিহাসে বাহমনি সাম্রাজ্যের গৌরবজ্জ্বল যুগের অন্যতম রূপকার ছিলেন মামুদ গাওয়ান। তিনি মূলত পারস্যের এক অভিজাত পরিবারের সন্তান ছিলেন এবং বাণিজ্য উপলক্ষে ভারতে এসে বাহমিনীর দরবারে যোগদান করেন। নিজের অসামান্য প্রতিভা, যোগ্যতা এবং বিশ্বস্ততার জোরে তিনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের রাজত্বকালে সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ও উজির পদে উন্নীত হন। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে মামুদ গাওয়ানের অবদান ছিল অসামান্য। তার নেতৃত্বে বাহমিনী সাম্রাজ্যের ব্যাপক ভৌগোলিক বিস্তৃতি ঘটেছিল। তিনি গোয়া এবং দাভোল বন্দর অধিকার করেন, যার ফলে সাম্রাজ্যের সামুদ্রিক বাণিজ্যের প্রভূত উন্নতি হয়। বিজয়নগর এবং ওড়িশার রাজাদের বিরুদ্ধে সামরিক অভিযানে তিনি অভাবনীয় সাফল্য লাভ করেছিল। প্রশাসনকে সুশৃঙ্খল করার জন্য তিনি সমগ্র সাম্রাজ্যকে 8টি তরফ বা প্রদেশে বিভক্ত করেন এবং প্রাদেশিক শাসনকর্তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় শাসনকে সুদৃঢ় করে। শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে গাওয়ানের নাম অবিস্মরণীয়।
বিদার শহরে তিনি একটি বিশাল মাদ্রাসা স্থাপন করেন, যা ছিল ইসলামী শিক্ষা সংস্কৃতির এক অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র। কিন্তু তার এই অসামান্য সাফল্য এবং প্রতিপত্তি বাহমিনীর দরবারে স্থানীয় দাক্ষিণাত্য ও দেশীয় অভিজাতদের মনে তীব্র ঈর্ষার জন্ম দেয়। তারা গাওয়ানের বিরুদ্ধে সুলতানের কান ভাঙাতে শুরু করে এবং শেষ পর্যন্ত একটি জাল চিঠির মাধ্যমে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মিথ্যা অভিযোগ আনা হয়। সুলতান তৃতীয় মোহাম্মদ শাহ ক্রোধের বশবর্তী হয়ে 1481 খ্রিস্টাব্দে বিনা বিচারে এই মহান রাষ্ট্রনায়ককে মৃত্যুদণ্ড দেয়। মাহমুদ গাওয়ানের মর্মান্তিক পরিণতির মূল্যায়ন করতে গিয়ে মানে স্বনামধর্ম ঐতিহাসিক হারুন খান সেওয়ানি লিখেছেন, মাহমুদ গাওয়ানের অন্যায় মৃত্যুদণ্ড কেবল একজন সুযোগ্য উজিরের পতন ছিল না, বস্তুত তা ছিল সমগ্র বাহমিনী সাম্রাজ্যের অনিবার্য পতনের সূচনা। এবারে তোমাদের বলি যে তোমরা যারা কিছু নোটস পেতে চাইছো, অর্থাৎ ফ্রি নোটস পেতে চাইছো, তোমরা টেলিগ্রামে যুক্ত হবে, এবং যারা আমাদের কমপ্লিট উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পেতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল কিনতে পারো।